বলে দিই, আপনাদের প্রথমে লিখার কোনো প্রয়োজন নেই। আপনারা ক্লাসের রেকর্ডটা কোচিং থেকে সংগ্রহ করে তারপরে নোট করবেন। তবে অবশ্যই নোট করতে হবে। যা কিছু বলবো সেগুলো নোট করলে আর বই থেকে পড়ার প্রয়োজন পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বোর্ড ইউজ করব না, মৌখিকভাবে মূলত ক্লাসটা নিচ্ছি, সেহেতু আপনি মনোযোগ দিয়ে কথা শুনবেন। যদি কোনো কিছু না বুঝেন তবে আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করবেন অথবা মেসেজ দিবেন। আর তৃতীয় কথা হচ্ছে, আপনার এখন লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে কোচিং থেকে সেই ক্লাস রেকর্ডটা সংগ্রহ করে আপনি বাসায় বসে নোট করবেন, অথবা আপনার যদি রেকর্ডিং সুবিধা থাকে আপনি রেকর্ড করে নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আমরা বেশি টপিকস পড়তে পারবো। এখন আমি যদি আপনাদেরকে লিখাই পড়াই সেক্ষেত্রে অনেক সময় লাগবে, বুঝতে পেরেছেন? তা আপনারা রেকর্ডটা সংগ্রহ করবেন, যদি পারেন নিজে রেকর্ড করেন অথবা কোচিং থেকে সংগ্রহ করতে পারবেন। রেকর্ডটা কোচিং থেকে দিবে, আমরা 2-3 মিনিট অপেক্ষা করব। আর বলবে কি, আজকের টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস, ফ্রিলি রিটেন ভাইভা। তিনটা জায়গাতে এটা কাজে দিবে। যাদের অ্যাডমিন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েসের মধ্যে আছে তাদের এটা খুব গুরুত্বপূর্ণ। সরকার ব্যবস্থা, আজকের টপিকস হচ্ছে সরকার ব্যবস্থা। সবাই কথা কি শুনতে পাচ্ছেন? আমি আর 2-1 মিনিট অপেক্ষা করব, কিছু অ্যাড হচ্ছে, ওদেরকে অ্যাড করার জন্য। জাস্ট প্রশ্ন করবেন। আর যাদের অন আছে তারা স্পিকার অফ করে দেন। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, সাম্প্রতিকের জন্য আমাদের কি কোনো শীট দেয়া হবে? কোচিং থেকে সাম্প্রতিক শীট দেওয়া হবে। তা এটা পরীক্ষার আগে? হ্যাঁ, পরীক্ষার 8-10 দিন আগে পাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করছি, আপনারা একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের টপিকস হচ্ছে সরকার ব্যবস্থা। ওকে, শুরু করছি। সরকার ব্যবস্থা মূলত আমাদের সরকার ব্যবস্থা বলতে গেলে একটা জিনিস আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। আপনাদের সংবিধানে অর্থাৎ সিলেবাসে সংবিধানে বলেছে 1 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত আছে, কিন্তু অ্যাকচুয়ালি 47 অনুচ্ছেদের পরে কেন সংবিধান থেকে প্রশ্ন আসে তার পেছনে একটা বড় কারণ হচ্ছে সরকার ব্যবস্থা। কারণ সরকার ব্যবস্থার মধ্যে দেখেন, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। অর্থাৎ আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ, দ্যাট মিনস আমাদের সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ, 48 থেকে অনুচ্ছেদ 64 পর্যন্ত। এর পরবর্তীতে আমাদের বিচার বিভাগ 94 থেকে 117। তার মানে দেখেন, সংবিধানের অনুচ্ছেদগুলো যদিও সরাসরি সংবিধান চ্যাপ্টারে বলে নাই, তাও কিন্তু সংবিধানের অধ্যায়গুলো আমাদের অনুচ্ছেদগুলো পড়তে হচ্ছে। কেন? সরকার ব্যবস্থার কারণে। তো সেজন্য সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র টপিকস গুলো পড়লেই হবে না, পাশাপাশি সংবিধানের সাথে অ্যাড করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে যারা পারেন আপনারা ক্লাসটা রেকর্ড করেন, আর যারা পারবেন না তারা কোচিং থেকে সংগ্রহ করে নেবেন। তাহলে শুরু করছি। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন, আর আপনারা আমার সাথে অবশ্যই আলোচনায় অংশ নেবেন। যদি কোনো কিছু না বুঝেন সেটা আমাকে জানাবেন। আমাদের মূলত রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমাদের রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে কয়টি? 4টি। একটা নির্দিষ্ট জনসংখ্যা থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, আবার বলছি জনসংখ্যা, ভূখণ্ড, সরকার, আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে কয়টা উপাদান থাকবে আমাদের? 4টা উপাদান। একটা রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদান থাকতে হবে: জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, আরেকটা হচ্ছে কি সার্বভৌমত্ব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন জনসংখ্যা আছে, নির্দিষ্ট ভূখণ্ডও আছে, সার্বভৌমত্বও আছে, কিন্তু সরকার নেই, বা সরকার থাকলেও সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে না, তখন গিয়ে কিন্তু আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যে উপাদান, অন্যান্য উপাদানগুলো, সেগুলো সবগুলো অকার্যকর হয়ে যাবে। জনসংখ্যা থাকলে বা নির্দিষ্ট ভূখণ্ড থাকলে বা সার্বভৌমত্ব থাকলে কোনো কাজ হবে না যদি সরকার ঠিকভাবে কাজ না করে। সেজন্য বলা হয়ে থাকে একটা রাষ্ট্র ব্যবস্থায় সরকার হচ্ছে মূল চালিকা শক্তি। তাহলে আমি কি বলেছি? সরকার হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার মূল চালিকা শক্তি, অর্থাৎ একটা রাষ্ট্র ব্যবস্থার যন্ত্র সরকার। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে নিবেন।
তাহলে সরকার হচ্ছে কি একটি রাষ্ট্র ব্যবস্থা, মূল চালিকা শক্তি। আর এই রাষ্ট্র ব্যবস্থার যে মূল চালিকা শক্তি সরকারকে বলেছি, সেই সরকারের মানে সরকার ব্যবস্থার 3টি ভাগ রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে মূল চালিকা শক্তি সরকার, সেই সরকারের কয়টি ভাগ? 3টি ভাগ। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ, দ্যাট মিন্স মন্ত্রিসভা, আর 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ। প্রথম হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগে লিখবেন, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে খাতার মধ্যে লিখবেন, তবে এখন লেখার প্রয়োজন নাই, আমি আপনাদের পরবর্তী লেখার সুবিধার্থে লিখবেন কথাটা উল্লেখ করছি। ক্লিয়ার? তো দেখেন, প্রথমে আমরা আলোচনা করব এই সরকারের 3টা বিভাগের মধ্যে আইন বিভাগ নিয়ে। আইন বিভাগ হচ্ছে আমাদের জাতীয় সংসদ। এখানে যাদের স্পিকার গুলো চলছে এগুলো অফ করে দেন। তাহলে আইন বিভাগ হচ্ছে কি আমাদের জাতীয় সংসদ। জাতীয় সংসদ নিয়ে আমাদের সংবিধান অর্থাৎ আইন বিভাগ নিয়ে সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাহলে শুরুতে শিরোনাম দিবেন আইন বিভাগ বা জাতীয় সংসদ, অনুচ্ছেদ 65 থেকে 93 পর্যন্ত। ক্লিয়ার? এটা শিরোনাম দিবেন। শিরোনাম দিয়ে শুরুতে লিখবেন আইনসভার প্রধান কাজ কি। আইনসভার প্রধান কাজ হচ্ছে আমাদের আইন প্রণয়ন করা, অর্থাৎ কোন নতুন আইন প্রণয়ন করা, পাশাপাশি প্রচলিত আইনের সংশোধন করা। তাহলে আইনসভা বা আইন বিভাগের প্রধান কাজ কি? আইনের প্রচলন বা প্রণয়ন এবং প্রচলিত আইনের সংশোধন করা। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন। তাহলে কি বলেছি? আইন বিভাগ বা আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে, দ্যাট মিন্স সংবিধানের 65 অনুচ্ছেদের 1 দফায় বলা হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এই আইনসভার অধীনে বাংলাদেশের আইনসমূহ প্রযুক্ত হইবে। অর্থাৎ আমাদের যত আইন প্রণয়ন করা হবে সবগুলো জাতীয় সংসদের অধীনে কি করা হবে? প্রণয়ন করা হবে। তাহলে কি লিখবেন? লিখবেন 65-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে, খাতার মধ্যে লিখবেন 65-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এই আইনসভার অধীনে বা এই জাতীয় সংসদের অধীনে সকল আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত করা হবে। অর্থাৎ জাতীয় সংসদের মাধ্যমে সকল আইন কি করা হবে? প্রণয়ন করা হবে। সেজন্য বলেছি আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। কথা ক্লিয়ার? এবং আমাদের এই আইনসভা 300 জন নির্বাচিত সদস্য, অর্থাৎ 300 জন নির্বাচিত সংসদ সদস্য, পাশাপাশি 50টি সংরক্ষিত মহিলা আসন থাকবে। অর্থাৎ 300 জন কি থাকবে? নির্বাচিত সদস্য থাকবে, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, আর 50 জন থাকবে সংরক্ষিত মহিলা সদস্য। কথা ক্লিয়ার? অর্থাৎ মোট 350 জন সদস্য এই আইনসভায় থাকবে। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে কি বলেছি? আইনসভা লিখবেন, আইনসভা লিখে লিখবেন আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা এবং প্রচলিত আইনের সংশোধন করা। আর এই আইনসভা গঠন নিয়ে বলা হয়েছে কোথায়? সংবিধানের 65-1 অনুচ্ছেদে, অর্থাৎ সংবিধানের 65 অনুচ্ছেদের 1 দফায় বাংলাদেশের জাতীয় সংসদ নামে একটি কি থাকবে? আইনসভা থাকবে এবং এই আইনসভা বা জাতীয় সংসদের অধীনে প্রজাতন্ত্রে আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত করা হবে। আর এই আইনসভা 300টি নির্বাচিত সংসদ সদস্য এবং 50টি সংরক্ষিত মহিলা সদস্য দিয়ে গঠিত হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের আইনসভার গঠন। কথা বুঝতে পেরেছেন? গেল। পরবর্তী নোট, আইনসভার গঠনের পাশাপাশি পরবর্তী জিনিস হচ্ছে রুলস অফ প্রসিডিউর। পরবর্তী শিরোনাম দেবেন আইনসভার গঠনের পরে রুলস অফ প্রসিডিউর, অথবা বাংলায় যদি বলি কার্যপ্রণালী বিধি।
তাহলে কি বলেছি, রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। এখন দেখেন রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি জিনিসটা কি। আমরা যে কোনো একটা কাজ করতে গেলে, বা মনে করেন আমাদের নতুন চাকরি হয়েছে, চাকরি জয়েন করলাম, অফিসে আমাদের বেশ কিছু নিয়ম কানুন দিবে না, কয়টা বাজে আসতে হবে, কিভাবে কি কাজ করতে হবে, এই যাবতীয় কাজগুলো করার জন্য আমাদেরকে কি দিবে, কিছু নিয়ম কানুন বা কিছু বিধিবিধান দিয়ে দিবে। ঠিক তেমনি জাতীয় সংসদ পরিচালনার জন্য, অর্থাৎ জাতীয় সংসদের কাজগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কিছু বিধিবিধান বা নিয়ম কানুন রয়েছে, যেগুলোকে রুলস অফ প্রসিডিউর বলে, অর্থাৎ বাংলায় যেটাকে কার্যপ্রণালী বিধি বলে। এবং এই কার্যপ্রণালী বিধি বা সংসদের নিয়ম কানুন সম্পর্কে আমাদের সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে। তাহলে আমি আবার বলছি, খাতার মধ্যে লিখবেন রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি কি? জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যে নিয়ম কানুন অবতারণা করা হয়েছে, বা জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যে নিয়ম কানুনের প্রবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি। কথা ক্লিয়ার? তাহলে রুলস অফ প্রসিডিউর কি? জাতীয় সংসদের নিয়ম কানুন বা শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিধিবিধান। বুঝতে পেরেছেন? এবং এই বিধিবিধান সম্পর্কে আমাদের সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ১ দফায়, দ্যাট মিনস ৭৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে কি লিখবেন? আপনার খাতার মধ্যে লিখবেন জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যে নিয়ম কানুন রয়েছে তাকেই রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি বলে, এবং সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদে কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ আছে। এই কার্যপ্রণালী বিধিতে আসলে কি থাকে? এখানে মূলত একটা সংসদের অধিবেশন কবে আহ্বান করা হবে, কিভাবে স্থগিত করা হবে, সংসদে প্রশ্ন কিভাবে উত্থাপন করতে হবে, সংসদের ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচন করা হবে, প্রশ্ন প্রণয়ন পদ্ধতি, বিল উত্থাপন পদ্ধতি, অর্থাৎ এই যে যাবতীয় নিয়ম কানুন বা সংসদের কাজের পরিচালনা সংক্রান্ত তথ্য সবগুলোই রুলস অফ প্রসিডিউরে থাকে। সেজন্য বলা হয় রুলস অফ প্রসিডিউর হচ্ছে সংসদ পরিচালনা সংক্রান্ত বিধিবিধান। তাহলে আশা করি রুলস অফ প্রসিডিউর বুঝতে পেরেছেন। সংসদের যাবতীয় নিয়ম কানুন রুলস অফ প্রসিডিউরে থাকে। আর এই রুলস অফ প্রসিডিউর 1973 সালে রাষ্ট্রপতি ৭৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে অবতারণা করেছিলেন। তাহলে দেখেন, আমি আবার বলছি, খাতার মধ্যে লিখবেন 1973 সালের ১ এপ্রিল, খাতার মধ্যে লিখবেন 1973 সালের ১ এপ্রিল রাষ্ট্রপতি সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধি প্রবর্তন করেন। কত সালে বলেছি? 1973 সালের ১ এপ্রিল। এই পর্যন্ত রুলস অফ প্রসিডিউর 1973 সালে প্রণয়ন করা হয় এবং 2006 সাল পর্যন্ত এটি 10 বার সংশোধন করা হয়। অর্থাৎ রুলস অফ প্রসিডিউর বা সংসদের কার্যপ্রণালী বিধি এখন পর্যন্ত 10 বার সংশোধন করা হয়েছে। কথা ক্লিয়ার? আশা করি রুলস অফ প্রসিডিউর বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে রুলস অফ প্রসিডিউর নিয়ে? না স্যার। হাতের স্পিড ভালো থাকে তাহলে শুনতে শুনতেও লিখতে পারবেন, সমস্যা নেই। আমি ওভাবে 2-3 বার করে রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের আজকে ক্লাসে যা কিছু বলবো ওগুলো নোট রাখলে আপনারা বই পড়ার প্রয়োজন পড়বে না। আমি ওভাবেই সিকোয়েন্সলি বলবো। শুধু একটা ল্যাকিং, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বোর্ডে দেখাতে পারছি না। এটা ছাড়া কিন্তু আপনাদের সব কথা আমি 2-3 বার করে রিপিট করছি। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? রাষ্ট্র গঠনের উপাদানের কথা বলেছিলাম, ওটা লিখবেন। জাতীয় সংসদের গঠন রুলস অফ প্রসিডিউর বলেছি। কথা ক্লিয়ার? এই রুলস অফ প্রসিডিউর বলার পর দ্বিতীয় কথা হচ্ছে এরপর লিখবেন কোরাম। তারপর লিখবেন কি? কোরাম।
নেক্সট শিরোনাম কোরাম। এখন কথা হচ্ছে কোরাম জিনিসটা কি? কোরাম হচ্ছে আসলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিকে বোঝায়। অর্থাৎ জাতীয় সংসদের যখন অধিবেশন বসবে তখন জাতীয় সংসদের নির্দিষ্ট পরিমাণ সদস্য উপস্থিত থাকাকে কোরাম বলে। আর জাতীয় সংসদে এই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে, দুঃখিত আসলে আমার মানে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে, তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। বেশি কথা বললে মাত্র কাশি চলে আসতেছে। তো যাই হোক, কোরাম হচ্ছে কি তাহলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি। অর্থাৎ জাতীয় সংসদের 60 জন সদস্যের, অর্থাৎ 60 জন বা 60 সদস্যের উপস্থিতিতে, অর্থাৎ 1/5 বা মোট সদস্যের 1/5 সদস্য, দ্যাট মিনস 60 সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম বলে। যদি 60 জন সদস্য পরিপূর্ণ না হয়, মানে 60 জন সদস্য পূর্ণ না হয় বা 60 জনের কম থাকে, তবে ওই দিন সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। দ্যাট মিনস সংসদের অধিবেশন আর চলবে না। তাহলে বুঝতে পেরেছেন কোরাম কি? লিখে নেবেন। কোরাম হলো জাতীয় সংসদের নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি। কথা ক্লিয়ার? এবং এই কোরাম পূর্ণ হবে 60 জন সদস্য বা 1/5 সদস্য পূর্ণ হলে। কথা ক্লিয়ার? তাহলে এটা লিখে নেবেন এবং এটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। আশা করি কোরাম বুঝতে পেরেছেন, রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিও বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? জাতীয় সংসদের গঠন, রুলস অফ প্রসিডিউর। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলতে পারেন। স্যার কোরামে কি আমরা সংরক্ষিত নারী আসনের জিনিসটা কি বিবেচনা করব নাকি? না, আমরা 300 সদস্যকে, অর্থাৎ 300টি মোট আসন ধরে ওটার 1/5 গণনা করি। বুঝতে পেরেছেন? মানে উপস্থিত থাকতে হলে ওই যে সংরক্ষিত আগে রেজাউল বলেন। উপস্থিত হতে হলে উপস্থিত হওয়ার অ্যামাউন্ট আমরা হিসাব করব, যারা সংরক্ষিত না, মানে নরমাল জেনারেল, তাদের হিসাবটা করব। 300 সদস্য আছে না নির্বাচিত? জি জি। ওই নির্বাচিত সদস্যের 1/5, মানে 60 জন উপস্থিত থাকতে হবে, তাই তো? যদি না থাকে কিন্তু নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন স্থগিত হবে। আর যদি মনে করেন সংসদ অধিবেশনরত অবস্থায় আছে, সদস্য আসে নাই, তাহলে ওই অধিবেশনরত অবস্থায় সংসদ ভেঙে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে কে বলতে চেয়েছেন বলেন। সংসদ কি স্যার, অধিবেশন কি ওই দিনের জন্যই ভেঙে যাবে নাকি স্যার পুরো সংসদটা স্যার এটা একেবারে? শুধু ওই দিনের অধিবেশন, মানে যেই দিন অধিবেশন হওয়ার কথা সেই দিন যদি 60 জন সদস্য পূর্ণ না হয় তবে ওই দিন অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। পরের দিন যদি আবার ডেটটাকে আবার বসবে, সেই দিনে একই অবস্থা 60 জন হয়েছে কিনা দেখবে। শুধুমাত্র ওই দিনের অধিবেশন স্থগিত হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে এই দুটা জিনিস লিখে নেবেন, দুটাতে স্টার চিহ্ন হবে। এরপরে 3 নম্বর টপিকস যেটা লিখবেন সেটা হচ্ছে সংসদে নির্বাচিত হওয়া। এখন আমরা প্রথমে দিলাম কি, আমরা জাতীয় সংসদের গঠন দেখলাম, আইনসভা। এবার এটার নিয়ম কানুন সংক্রান্ত বিধান, অর্থাৎ রুলস অফ প্রসিডিউর, এটা জানলাম। এরপরে জানলাম কি সংসদে উপস্থিতির ব্যাপারটা। এবার এখন জানবো আমরা সংসদে কিভাবে সদস্য হতে পারবে, দ্যাট মিনস সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। তাহলে আপনারা লিখবেন নেক্সট শিরোনামে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অনুচ্ছেদ 66 বা 66। এরপর লিখবেন সংসদে যাদের হাতের লেখা ভালো, দ্রুত লিখতে পারেন, তারা একই সাথে লিখেও ফেলবেন, তাহলে কাজে দিবে। তাহলে কি বলেছি আমি, মোটামুটি টাইম দিচ্ছি। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অনুচ্ছেদ 66 অর্থাৎ 66। দেখেন এখানে কি বলেছে। প্রথমে সংবিধানের 66 অনুচ্ছেদের 1 দফায় বলেছে যোগ্যতা নিয়ে, দ্যাট মিনস কোন কোন যোগ্যতা থাকলে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে। 66-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয় এবং যদি তার বয়স কমপক্ষে 25 বছর হয়,
তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বিবেচিত হবেন। তাহলে যোগ্যতা হচ্ছে কোথায় বলেছি, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১ দফায় যোগ্যতা নিয়ে বলা আছে। বলেছে কি কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, ক নাম্বার। আর খতে বলেছে কি বাংলাদেশের নাগরিক হতে হবে। এটা গেল যোগ্যতা। এখন আসবে অযোগ্যতা। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ দফায় অযোগ্যতা নিয়ে বলেছে। তাহলে লিখবেন অনুচ্ছেদ 66 দফা ২ অর্থাৎ ৬৬(২) অযোগ্যতা। অযোগ্যতা নিয়ে কি বলেছে দেখেন, অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ, দ্যাট মিন্স পাগল বলে ঘোষিত হন। তাহলে কি বলেছি, উক্ত ব্যক্তি অপ্রকৃতস্থ বা পাগল বলে ঘোষিত হন, এক। এরপরে খ নাম্বার, যদি ওই ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। তাহলে প্রথমে কি বলেছি, ক নাম্বারে অযোগ্যতার ক নাম্বারে বলেছি যদি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ হয়, দ্যাট মিন্স পাগল ঘোষিত হয়, অযোগ্যতা একটা। খ নাম্বার ২ নাম্বার অযোগ্যতা হচ্ছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় এবং সেই দায় থেকে তাকে মুক্তি না দেয়। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার দেখেন যদি উক্ত ব্যক্তি কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে অথবা কোন বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে। তাহলে দেখেন ক নম্বরে বলেছি অযোগ্যতার মধ্যে কি যদি অপ্রকৃতস্থ হয় বা পাগল হয়। খ নম্বরে বলেছি যদি তিনি দেউলিয়া হয়। গ নম্বরে বলেছি যদি তিনি বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে অথবা নাগরিকত্ব গ্রহণ করে। ঘ নম্বরে হচ্ছে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ২ বছর সাজা ভোগ করেন এবং সেই সাজা ভোগের ৫ বছর অতিক্রান্ত না হয় তবে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির হয়, অপ্রকৃতস্থ হওয়া, দেউলিয়া হওয়া বা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা বা আনুগত্য স্বীকার করা, কিংবা যদি তিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে একজন ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, যেটা আমাদের সংবিধানের 66 বা 66 অনুচ্ছেদে বলা হয়েছে। ক্লিয়ার? এরপর 4 নাম্বারটা আবার বলবেন? বুঝিনি। অযোগ্যতার 4 নাম্বার মানে লাস্ট পয়েন্টটা, যোগ্যতার অযোগ্যতার 4 লাস্ট নম্বর পয়েন্ট মানে ঘ, সাজা ভোগ 66 2 ঘ দফার ঘ ঘ হ্যাঁ। উপদফা, 66 অনুচ্ছেদ 2 দফা ঘ উপদফা বলা হয়েছে কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়, করতেছি না, এটা কোনো স্বীকৃত করব না, এটা ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকা নিয়ে নি। কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং 2 বছর সাজা ভোগ করে আর সেই সাজা ভোগের 5 বছর অতিক্রান্ত না হলে, দ্যাট মিন্স কি বলেছি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ বলতে কোনগুলো বোঝাচ্ছে, খুন, চুরি, ডাকাতি, অপরাধ মামলা সংক্রান্ত। এই অপরাধের কোনো মামলায় যদি তিনি জড়িয়ে যান এবং ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়, 2 বছর সাজা ভোগ করেন আর সেই সাজা ভোগের যদি 5 বছর অতিক্রান্ত না হয় তাহলে সেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তবে যদি সাজা ভোগের পর 5 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে তিনি অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তিনি সাজা ভোগ করার পর 5 বছর পার হয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো তো কোনো আশা করি প্রশ্ন নাই যোগ্যতা অযোগ্যতা নিয়ে। এর পরের টপিকস দিবেন, এর পরের টপিকস। হ্যাঁ বলেন সাইফুল ইসলাম। স্যার আপনি যা বলতেছেন এটা কি শীটে পাবো? শীটের সাথে মিলবে? বুঝিনি। আমাদের হচ্ছে যে শীটটা দেওয়া হবে সেটার সাথে কি মিলবে কিনা আপনি যা বলতেছেন সরকার ব্যবস্থা নিয়ে? কোন শীট?
কোচিং থেকে একটা সিট প্রোভাইড করবে না আমাদের, লেকচার শিট? ওইটার কথা বল। জি 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 জি। আমি তো লেকচার শিট দেখে পড়াই না, আপনার উচিত হবে আমি যা পড়াবো তা নোট করা। কথা বুঝতে পেরেছেন? ওকে আর আমি ওকে যা স্যার। বলবো তা অক্ষর অক্ষরে সংবিধানের সাথে আবার মিলিয়ে নিতে পারবেন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। তো তবে আপনার উচিত হবে শীটের উপর নির্ভর না করে আপনাকে যা বলছি তা আপনি হয় এখন নোট করে নেবেন, অথবা আপনি পরের রেকর্ডটা সংগ্রহ করে নোট নেবেন। শীটে দিবে মনে করেন একটা তথ্য দিল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবশ্যই আপনার ইয়া করে নেবেন। আমি যা বলছি এটা নোট করে নেবেন, তাহলে আপনি পরীক্ষার আগে এটা পড়তে পারবেন। ওকে, ওকে স্যার, ধন্যবাদ। নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। অনুচ্ছেদ 67 স্টার চিহ্ন দিবেন। এটা হচ্ছে মূলত বলা হয়েছে এটাতে সংসদ সদস্যের আসন কবে শূন্য হবে। অর্থাৎ অনুচ্ছেদ 67 অনুচ্ছেদে আমাদের সংবিধানে বলা হয়েছে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া। এই জিনিসটা একটু করে নোট নিবেন। আবার বলছি, অনুচ্ছেদ 67 সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া। যদিও সংসদ সদস্যদের আসন অনেকগুলো কারণে শূন্য হয়, তবে আমি সবগুলো মুখস্থ করতে হবে না, প্রিলির জন্য অনেকগুলো নিয়ম আছে, আমি শুধু একটা নোট দিয়ে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেট দিয়ে লিখে নেবেন। অর্থাৎ এই 67 অনুচ্ছেদে অনেকগুলো উপদফা আছে, সবগুলো উপদফা শিখতে হবে না, শুধুমাত্র একটা আমি বলে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেটে লিখে রাখবেন। 67 অনুচ্ছেদে লিখবেন সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া। ওটা লেখার পরে পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন, অথবা সংসদের অধিবেশনে একাধিক ক্রমে 90 বৈঠক দিবসের বেশি অনুপস্থিত থাকেন, তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। আমি আবার বলছি কেন শূন্য হবে। দেখেন, একটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, তাহলে কি বলেছি, 90 দিনের মধ্যে যদি ওই ব্যক্তিরা শপথ গ্রহণ না করে, অথবা তিনি মনে করেন শপথ গ্রহণ করেছে কিন্তু 90 দিনের বেশি অধিবেশনে অনুপস্থিত ছিল, অর্থাৎ কোনো অধিবেশনে তিনি উপস্থিত থাকেননি, 90 দিনের বেশি সংসদে অনুপস্থিত ছিলেন, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আরো অনেকগুলো দফা আছে, বাট আপনি এই তথ্যটা মনে রাখবেন। সংসদ সদস্য যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, অথবা যদি 90 দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকে, তবে তার শাসন কি হবে, শূন্য হবে। এটা লিখে নেবেন এবং স্টার চিহ্ন দিয়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট, এরপরে লিখবেন স্টার চিহ্ন দিয়ে অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। এরপরে লিখবেন অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। আচ্ছা, এখন আমি আলোচনা করব আপনাদের সাথে ফ্লোর ক্রসিং জিনিসটা কি। এখানে ফ্লোর ক্রসিং এ ক্রসবোর্ড নামে একটা বিষয় আছে। ক্রসবোর্ড মানে বুঝেন? ক্রসবোর্ড মানে হচ্ছে এক দলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার পর পরবর্তীতে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে ক্রসবোর্ড বলে। আর এই ক্রসবোর্ড ফ্লোর ক্রসিং এর সাথে যুক্ত। তাহলে ফ্লোর ক্রসিং বা অনুচ্ছেদ 70 এর বিধানটা আসলে কি, এখানে বলা হয়েছে, নোট করে নেবেন। এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি একটা দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং কোন দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি ওই ব্যক্তিটি উক্ত দল ত্যাগ করেন বা উক্ত দল থেকে পদত্যাগ করেন এবং যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। তাহলে আমি আবার বলছি, ফ্লোর ক্রসিং বা 70 অনুচ্ছেদের বিধানটা কি। 70 অনুচ্ছেদে বলা হয়েছে কোন ব্যক্তি যদি একটা দলের পক্ষে নির্বাচন অংশগ্রহণ করে জয়লাভ করার পর
উক্ত দল থেকে পদত্যাগ করে, অথবা 2 নাম্বার যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেয় তবে সেক্ষেত্রে তার সদস্য পদ বাতিল হবে। তবে এখন আমি আপনাদেরকে একটু পক্ষে বিপক্ষে যুক্তি বলি। অর্থাৎ এই যে দুটা কথা বলা হলো, ফ্লোর ক্রসিং এ অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিলে অথবা নিজ দল ত্যাগ করলে সংসদ সদস্য পদ শূন্য হবে, এটার পক্ষে বিপক্ষে যুক্তিটা কি? দেখেন, প্রথমে আমি আপনাদেরকে বলেছি কি, যদি উক্ত ব্যক্তি নিজ দল ত্যাগ করে তাহলে তার আসন শূন্য হবে। দেখেন, মূলত পাকিস্তান আমলে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে অনেক সমস্যা ছিল। অর্থাৎ তখন অর্থের লোভে হোক বা ক্ষমতার লোভে হোক, তারা ক্রমাগত দল বদল করত। সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন দল তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতো এবং বিপদে পড়তো। তো ওই পূর্বের অভিজ্ঞতা থেকে নিয়ে পাকিস্তান আমলে যে ঘন ঘন দল থেকে প্রবণতা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, তখন একটা দল সংখ্যাগরিষ্ঠতা হারাতো, তখন যে সমস্যায় পড়তো, সে পূর্ব অভিজ্ঞতা নিয়ে 72 সালের সংবিধানে এই বিধানটা রাখা হয়েছে। যদি একজন ব্যক্তি কোনো দলের পক্ষে জয়লাভ করে আবার পরে ওই দলটা ত্যাগ করে, তাহলে সেক্ষেত্রে তার আসন শূন্য হবে। সেটা মূলত পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে রাখা হয়েছে এবং এটা যুক্তিযুক্ত। কথা বুঝতে পেরেছেন? যেমন আন্নি নাশিদের কথা বলি। আন্নি নাশিদ প্রথমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন। পরবর্তীতে তার দলের অধিকাংশ সদস্য ভাইস প্রেসিডেন্টের দলে যোগ দেওয়ার ফলে, মানে ভাইস প্রেসিডেন্টের পক্ষে যোগ দেওয়ার ফলে তিনি নিজেই সংখ্যাগরিষ্ঠতা হারান এবং পরবর্তীতে অভিশংসনের শিকার হন। অর্থাৎ এই ধরনের যদি অর্থাৎ নিজ দল ত্যাগ করার বিধানটা যদি রাখা হয় তাহলে সমস্যা। সেজন্য আমাদের 72 সালের সংবিধানে নিজ দল ত্যাগ করা যাবে না বিধানটা রাখা হয়েছে এবং এটা যুক্তিযুক্ত। কথা বুঝতে পেরেছেন? তবে 2 নম্বর যে বিষয়টা বলা হয়েছে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। তো নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, সেটা একটুখানি সেটা সাংঘর্ষিক আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদের সাথে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তো বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, দ্যাট মিনস আমি নিজের মতামত প্রকাশ করতে পারবো। আবার ওইদিকে 70 অনুচ্ছেদের 2 মানে খ নাম্বার উপদফাতে বলা হচ্ছে কি, নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। তাহলে আমাদের 39 অনুচ্ছেদের সাথে একটু সাংঘর্ষিক হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, রাকিবুল ইসলাম কি বলবেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সংবিধানে কি এটাই প্রথম ক্লাস না আগেও হয়েছে? বুঝিনি। সংবিধানের উপর এটাই প্রথম ক্লাস না আগেও হয়েছে? না, এটা সংবিধানের ক্লাস না, এটা হচ্ছে সরকার ব্যবস্থা। আপনাদের টপিক শুরুতে বলেছিলাম এটা সংবিধানের ক্লাস না। আপনাদের শুরুতে বলেছি এটা কোন ক্লাস? সরকার ব্যবস্থা। আর সরকার ব্যবস্থা মানে হচ্ছে সংবিধানের 48 থেকে 117 অনুচ্ছেদ, ওগুলো সব আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। সরকার ব্যবস্থা সংবিধান পড়তে হচ্ছে আর কি। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা ফ্লোর ক্রসিং নিয়ে জানলাম। অনুচ্ছেদ 70 এটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। আর ক্রস ভোট মানে কি বলেছি? ক্রস ভোট মানে হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া, অর্থাৎ এক দলের পক্ষে জয়লাভ করে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে ক্রস ভোট বলে। এরপর হচ্ছে নেক্সট লিখবেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অনুচ্ছেদ 74, এটাতে স্টার চিহ্ন দিবেন। লিখবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, অনুচ্ছেদ 74। এখানে নোট করবেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে কি বিধান বলা আছে। বলা আছে কোন সংসদ নির্বাচনের পর, একদম প্রথম অধিবেশনে, সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে এবং সেটা আমাদের সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে। তার মানে স্পিকার ও ডেপুটি স্পিকার কবে নির্বাচন করব? স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে কোন সংসদ নির্বাচন হলো নির্বাচনের পর প্রথম যে অধিবেশনটা বসবে
সেই অধিবেশনে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করব। কথা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? ছিল হ্যাঁ, রেজাওয়ান ইসলাম। স্যার, ফ্লোর ক্রসিং আর ক্রসবোর্ড এই দুইটার মানে পার্থক্যটা কি? না, ফ্লোর ক্রসিং এর মধ্যে একটা বিধান হচ্ছে ক্রসবোর্ড ব্যাপারটা। ক্রসবোর্ড বলতে কোনো কিছু যে সংবিধানে অনুচ্ছেদ আছে ব্যাপারটা তা না। ফ্লোর ক্রসিং অনুচ্ছেদ অর্থাৎ 70 অনুচ্ছেদে ক্রসবোর্ডের কথাটা বলা আছে, অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। বুঝতে পেরেছেন? স্যার, ওখানে মানে 70 অনুচ্ছেদে দুটা কথা বলা আছে, নিজ দল ত্যাগ করতে পারবে না, আর একটা হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। এই যে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, সেটাই হচ্ছে ক্রস ভোট। মানে হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে কি বলে? ক্রস ভোট বলে। দ্যাট মিন্স ক্রস ভোট দেওয়া যাবে না। আর আপনাদের টাইম, একটা সেশন শেষ হয়েছে, আমি নতুন সেশনে জয়েন করব সবাইকে। দ্রুত জয়েন হয়ে নেন।